শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান, বাংলাদেশ নৌবাহিনী কলেজ, খুলনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আমাদের আলোচনার বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্রের সপ্তম অধ্যায় কার্যপত্র। এই কার্যপত্র অধ্যায় আলোচনা করে এখানে আমরা আলোচনার বিষয়বস্তু হচ্ছে কার্যপত্রের সংজ্ঞা, কার্যপত্রের বৈশিষ্ট্য, সমন্বয় জাবেদা বা সমন্বয় দাখিলা, বিপরীত জাবিলা, সমাপনী দাখিলা। এরপরে আমরা আলোচনা করব কার্যপত্র তৈরির নিয়মাবলী। তারপরে কার্যপত্রের একটা ছক দেওয়া আছে। এই কার্যপত্রের ছকের ভিতরে যে বিষয়গুলো দেওয়া আছে এই বিষয়গুলো আমরা আলোচনা করব। যাই হোক, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আলোচনার শুরুতেই আলোচনা করব কার্যপত্র। কার্যপত্র কি বা কার্যপত্রের সংজ্ঞা। কার্যপত্র হচ্ছে বহুকার বিশিষ্ট কাগজ বা কম্পিউটার স্প্রেডশিট, যার মধ্যে হিসাব সংরক্ষকগণ সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ সংক্ষেপ উপস্থাপন করাকে কার্যপত্র বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখলাম যে কার্যপত্র হচ্ছে বহুঘর বিশিষ্ট কাগজ। এখানে কার্যপত্রের যে ছকটা দেওয়া আছে এই ছকটায় তোমরা দেখতে পাবে এখানে বহুঘর, এখানে 10 কলাম বিশিষ্ট একটি কার্যপত্রের ছক অঙ্কন করা হয়েছে। এখানে এই 10 কলামের ভিতরে প্রথমত আছে রেওয়ামিল, তারপরে আছে সমন্বয়, তারপরে আছে সমন্বিত রেওয়ামিল, তারপরে আছে বিশদ আয় বিবরণী, এরপরে আছে আর্থিক অবস্থার বিবরণী। এবং প্রত্যেকটা ঘরে 2টা করে ঘর দেওয়া আছে, একটা ডেবিট এবং একটা ক্রেডিট, প্রত্যেকটা দেওয়া আছে। এই কারণে কার্যপত্রের সঙ্গে আলোচনা করার সময় বলা হয়েছে যে কার্যপত্র হচ্ছে বহুঘর বিশিষ্ট একটি কাগজ বা কম্পিউটার স্প্রেডশিট, এখানে যার মধ্যে হিসাব রক্ষকগণ সমন্বয় দাখিলা অর্থাৎ সমন্বয় দাখিলা, বিপরীত দাখিলা এবং সমাপনী দাখিলা এবং আর্থিক বিবরণী প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় তথ্যসমূহ সংক্ষেপে উপস্থাপন করা হয়। এখানে সকল তথ্যগুলো একসঙ্গে উপস্থাপন করা হয়। আমরা যখন নর্মালি আর্থিক বিবরণী করছি তখন আমরা দেখছি ধাপে ধাপে করা হতো। যেমন প্রথমে বিশদ আয় বিবরণী করা হতো, বিশদ আয় বিবরণী থেকে আমরা মোট লাভ বের করতাম, মোট লাভ বের করার পরে আমরা নেট লাভ বের করতাম। এরপর আমরা আর্থিক অবস্থার বিবরণীতে যে আমরা মোট সম্পদের পরিমাণ নির্ণয় করতাম এবং দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতাম। কিন্তু এখানে একটা ছকের ভিতরে বা একটা কাগজের ভিতরে একদিকে রেওয়ামিল প্রস্তুত করতে হবে, একদিকে সমন্বয় নিতে হবে। এই রেওয়ামিল এবং সমন্বয় নিয়ে সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হবে। এই সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করার পরে এখানে বিশদ আয় বিবরণী তৈরি করা হবে। আর বিশদ আয় বিবরণীর নিট লাভ বা নিট ক্ষতি নিয়ে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা হবে। অর্থাৎ একটা কাগজের ভিতরে একটা আর্থিক অবস্থার বিবরণী, পরিপূর্ণ একটা আর্থিক অবস্থার বিবরণী এখানে পাওয়া যাবে। যাই হোক, 2 নম্বর পয়েন্টে আমার আলোচনার বিষয় আছে কার্যপত্রের বৈশিষ্ট্য। কার্যপত্রের কিছু বৈশিষ্ট্য আছে। কার্যপত্রের বৈশিষ্ট্য হচ্ছে কার্যপত্র তৈরি করার বিষয়টি ঐচ্ছিক, অর্থাৎ একটি প্রতিষ্ঠানের যে কার্যপত্র তৈরি করতেই হবে এর কোনো বাধ্যবাধকতা নেই। ইচ্ছা করলে কোনো প্রতিষ্ঠান কার্যপত্র তৈরি করতে পারে, আবার ইচ্ছা করলে কার্যপত্র তৈরি নাও করতে পারে। দ্বিতীয় বৈশিষ্ট্য আছে আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে হিসাবকালের শেষ দিন কার্যপত্র প্রস্তুত করা হয়। অর্থাৎ একটা আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে যে কোনো দিন হিসাবকালের শেষ দিন কার্যপত্র তৈরি করা হয়, প্রস্তুত করা হয়। 3 নম্বর পয়েন্ট আছে একটি নির্দিষ্ট সময়ের জন্য কার্যপত্র তৈরি করা হয় যা শিরোনামে উল্লেখ থাকবে। অর্থাৎ কার্যপত্রের মেয়াদ কতদিন, 3 মাস, 6 মাস বা 1 বছর, সেটা এখানে শিরোনামে উল্লেখ থাকবে
যে কার্যপত্রের তারিখ লেখা থাকবে, এই তারিখে লেখা থাকবে যে কার্যপত্রের মেয়াদ কতদিন বা কোন সময়ের জন্য কত সময়ের জন্য তৈরি করা হয়েছে সেটা কার্যপত্রে উল্লেখ থাকবে। কার্যপত্র সাধারণত 10 কলাম বিশিষ্ট হয়ে থাকে, তবে 6 কলাম 8 কলাম বিশিষ্ট কার্যপত্র তৈরি করা হয়। আর আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আর্থিক অবস্থার বিবরণীর যদি আমরা কার্যপত্র তৈরি করি তখন সেটা হবে 12 কলাম বিশিষ্ট, অর্থাৎ সেখানে আমাদের সংরক্ষিত আয় বিবরণীর জন্য আলাদা, এখানে এরপরে বিশদ আয় বিবরণীর পরে সংরক্ষিত আয় বিবরণীর জন্য আরও 2টা ঘর হবে, এই জন্য সেটাকে বলা হবে 12 কলাম বিশিষ্ট। সাধারণত দেখা যায় যে কার্যপত্র ম্যাক্সিমাম ক্ষেত্রে 10 কলাম বিশিষ্ট হয়ে থাকে। হিসাবের ডেবিট ও ক্রেডিট নীতিতে কার্যপত্র তৈরি করায় সর্বদাই মিলকরণের মাধ্যমে গাণিতিক শুদ্ধতা প্রমাণিত হয়। এখানে প্রত্যেকটা হিসাবের ডেবিট এবং ক্রেডিট লেখা হয়েছে। এই ডেবিট এবং ক্রেডিট লেখার কারণেই এই হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করা বা মিল করা সহজ হয়। যেমন এখানে রেওয়া মিলের ডেবিট এবং ক্রেডিট আছে, এই 2টা ডেবিট এবং ক্রেডিট মিলে যাবে। দ্বিতীয়ত আছে যে সমন্বয়গুলো দেওয়া থাকবে, এই সমন্বয়গুলোর আমাদের জাবেদা করতে হবে, এই জাবেদা করলে এই সমন্বয় ডেবিট এবং ক্রেডিট কলাম মিলে যাবে। এরপরে এই রেওয়া মিলের সঙ্গে সমন্বয় একত্রিত করে আমাদের করতে হবে সমন্বিত রেওয়া মিল। এই সমন্বিত রেওয়া মিলও ডেবিট এবং ক্রেডিট 2 সাইড মিলে যাবে। এরপরে আমরা করব বিশদ আয় বিবরণী। এই বিশদ আয় বিবরণীর ডেবিট সাইডে বসবে মুনাফা জাতীয় ব্যয়গুলো আর ক্রেডিট সাইডে বসবে মুনাফা জাতীয় আয়গুলো। যদি আয়ের পরিমাণ বেশি হয় তাহলে নেট লাভ, আর যদি খরচের পরিমাণ বেশি হয় তাহলে নেট ক্ষতি। এই নেট লাভ বা নেট ক্ষতি, যদি নেট লাভ হয় তাহলে ক্রেডিট পাশে বসবে, আর যদি নেট ক্ষতি হয় তাহলে এর ডেবিট পাশে বসবে। এরপরে এরও ডেবিট এবং ক্রেডিট যোগ করলে যদি মিলে যায় তাহলে বুঝবো আমরা আমাদের অঙ্কটা সঠিক হয়েছে বা মিলকরণ সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট হিসাবকলের সকল প্রকার তথ্য কার্যপত্রে পাওয়া যায়। অর্থাৎ এখানে বলা হয়েছে একটি প্রতিষ্ঠানের সমস্ত তথ্য, অর্থাৎ এই প্রতিষ্ঠানের রেওয়া মিলের অবস্থা, এই প্রতিষ্ঠানের সমন্বয় তথ্যাবলী কি কি আছে সেগুলোর অবস্থা, রেওয়া মিল এবং সমন্বয় অ্যাডজাস্ট করলে যে সমন্বিত রেওয়া মিল হয় তার অবস্থা কি, প্রতিষ্ঠানের বিশদ আয় বিবরণী করলে নেট লাভ বা নেট ক্ষতির পরিমাণ কত সেটা পাওয়া যায়, এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করলে আমরা প্রতিষ্ঠানের সম্পত্তি দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ পাওয়া যায়। এই জন্য বলা হয় যে একটি কার্যপত্রে একটি প্রতিষ্ঠানের সকল তথ্য এক জায়গায় পাওয়া যায়। কার্যপত্রের তথ্যের ভিত্তিতে আর্থিক বিবরণী, সমন্বয় দাখিলা, সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা প্রদান করা হয়। অর্থাৎ এই কার্যপত্রের তথ্যের ভিত্তিতে এখানে সমন্বয় জাবেদা প্রদান করা হয়, বিপরীত জাবেদা প্রদান করা হয় বা বিপরীত দাখিলা আর সমাপনী দাখিলা প্রদান করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম কি কার্যপত্রের সংজ্ঞা আমরা আলোচনা করলাম, এরপরে কার্যপত্রের বৈশিষ্ট্য আমরা আলোচনা করলাম, এরপরে আমরা সমন্বয় দাখিলা বা সমন্বয় জাবেদা, বিপরীত দাখিলা বা বিপরীত জাবেদা এবং সমাপনী দাখিলা কি এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। সমন্বয় জাবেদা হলো সেই সব জাবেদা দাখিলা যা একটি হিসাবকলের শেষে সঠিক খতিয়ান উদ্বৃত্তের প্রতিফলন ঘটানোর জন্য সংশ্লিষ্ট খতিয়ান হিসাবের উদ্বৃত্তকে হালনাগাদকরণে ব্যবহৃত করা হয়। অর্থাৎ একটি হিসাবকলে যখন একটি প্রতিষ্ঠানে হিসাবভুক্ত করা হয় সকল তথ্য, তখন কিছু তথ্য সাধারণত বাদ পড়ে যায়। এই বাদ পড়া তথ্যগুলো আমরা সমন্বয়ের মাধ্যমে হিসাবভুক্ত করি। এই সমন্বয়গুলো হিসাবভুক্ত করলে প্রতিষ্ঠানের পরিপূর্ণ আর্থিক অবস্থা জানা যায়। এরপরে আছে বিপরীত দাখিলা। বিপরীত দাখিলা হচ্ছে এটি একটি সমন্বয় জাবেদার উল্টো জাবেদা দাখিলা। অর্থাৎ সমন্বয় জাবেদা দেওয়ার পরবর্তী হিসাবকলের শুরুতে যে জাবেদা দেওয়া হয় তাকে বিপরীত দাখিলা বলা হয়। অর্থাৎ এখানে যে সমন্বয়গুলোর জাবেদা দেওয়া হয় এই সমন্বয়গুলোর জাবেদাকে বিপরীত আকারে প্রকাশ করা হয়। অর্থাৎ পরবর্তী প্রতিষ্ঠানের
পরবর্তী বছরের শুরুতে এই জাবেদাগুলোকে আবার বিপরীতভাবে উপস্থাপন করা হয়, সেইগুলোকে বলা হয় বিপরীত দাখিলা। এরপরে আছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা আছে হিসাব করে শেষে নামিক হিসাব বন্ধকরণে প্রদত্ত দাখিলা হলো সমাপনী দাখিলা। বলছে যে হিসাব কাল শেষে নামিক হিসাব বন্ধ, নামিক হিসাব বলতে যেমন বিভিন্ন খরচ বা আয় যেগুলো আছে নামিক হিসাব, সেই নামিক হিসাবগুলো জন্য তার যে বকেয়া এবং অগ্রিম, এই বকেয়া এবং অগ্রিমগুলো বন্ধ করার জন্য, হিসাব বন্ধ করার জন্য আমাদের সমাপনী দাখিলা প্রদান করা হয়। এরপরে আমরা আসবো কার্যপত্র তৈরির নিয়মাবলী। কার্যপত্র তৈরির যে নিয়মাবলী আছে বা কার্যপত্র প্রস্তুতকরণের যে ধাপগুলো দেওয়া আছে, এই ধাপগুলো আমরা আলোচনা করব। প্রথম ধাপ আছে আমাদের রেওয়ামিল। রেওয়ামিল তৈরি করা হয় কার্যপত্র তৈরির প্রথম ধাপ, অর্থাৎ রেওয়ামিল হলো কার্যপত্র তৈরির প্রথম ধাপ। খতিয়ানের ডেবিট জেরগুলো ডেবিট দিকে আর ক্রেডিট জেরগুলো ক্রেডিট দিকে লিখে রেওয়ামিল তৈরি করা হয়। অন্য কথা আমরা বলতে পারি সম্পত্তি ও খরচগুলো কার্যপত্রের রেওয়ামিলের ডেবিট দিকে এবং আয় ও দায়ী বছর হিসাব ক্রেডিট দিকে লিখে রেওয়ামিলের সমতা বিধান করা হয়। অর্থাৎ রেওয়ামিল আমরা আগেও দেখছি, আমাদের চতুর্থ অধ্যায়ে আমরা আলোচনা করছি রেওয়ামিল। রেওয়ামিল আসলে মূলত কোনো হিসাব নাই। রেওয়ামিল আছে একটি প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল প্রস্তুত করা হয়। এই রেওয়ামিলের ডেবিট দিকে বসে সকল প্রকার খরচ এবং সকল প্রকার সম্পত্তি, ক্রেডিট দিকে বসে সকল প্রকার আয় এবং সকল প্রকার দায়। এই দিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করি। দ্বিতীয় নম্বর ধাপ হচ্ছে আমাদের সমন্বয় দাখিলা প্রস্তুতকরণ। কার্যপত্র তৈরির দ্বিতীয় ধাপ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই সমন্বয় দাখিলা। কার্যপত্র তৈরির মৌলিক কার্যগুলো সঠিক সমন্বয় দাখিলার মাধ্যমে সমন্বয় কলামের ডেবিট ও ক্রেডিট কলামে যথাযথভাবে হিসাবগুলো বসানো। যে হিসাবটি সমন্বয় জাবেদার ডেবিট হবে সেটি ডেবিট ঘরে সমন্বয় করে ডেবিট দিকে বসাতে হবে। আবার সমন্বয় জাবেদার ক্রেডিট হলে তা সমন্বয় কলামের ক্রেডিট দিকে বসাতে হবে। সমন্বয় জাবেদার হিসাবটি রেওয়ামিলে না পাওয়া গেলে নতুন করে তার হিসাব খুলতে হবে। অর্থাৎ বলছে যে সমন্বয় জাবেদা হচ্ছে যে জাবেদাগুলো থাকবে, যে সমন্বয়গুলো থাকবে সেগুলোর জাবেদা করতে হবে। সমন্বয় জাবেদায় যে এন্ট্রি ডেবিট থাকবে সে এখানেও ডেবিটে বসবে রেওয়ামিলের ভিতরে, আর যে এন্ট্রি ক্রেডিট থাকবে সেটা ক্রেডিটের ঘরে লিখতে হবে। কিন্তু যদি এই রেওয়ামিলের সংশ্লিষ্ট এন্ট্রির ভিতরে সমন্বয়ের এন্ট্রি না থাকে তখন নতুন করে আমাদের আবার সমন্বয় ওই এন্ট্রির জন্য নতুন করে আবার ঘর কেটে তাকে নতুন নামে হিসাবভুক্ত করতে হবে। এই প্রিয় শিক্ষার্থী, এই সমন্বয় আছে একটা গুরুত্বপূর্ণ ধাপ। সমন্বয় যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের কার্যপত্র ভুল হয়ে যাবে। তারপরে সমন্বয় হিসাবভুক্ত করতে যদি ভুল হয়ে যায় তাহলে আমাদের কার্যপত্র ভুল হয়ে যাবে। অর্থাৎ সমন্বয় জাবেদাগুলো আমরা যদি দেখি বা সমন্বয় জাবেদাগুলো চেক করি বা পরীক্ষা করি, তাহলে যদি সমন্বয় জাবেদা ঠিক থাকে তাহলে আমরা বুঝবো যে পরবর্তীতে আমাদের কার্যপত্র মেলার সম্ভাবনা থাকবে। কিন্তু যদি সমন্বয় জাবেদাগুলো হিসাবভুক্ত করতে ভুল হয়ে যায় বা এখানে বসাতে ভুল হয়ে যায় তখন কিন্তু আমাদের কার্যপত্র আর মিলবে না। 3 নম্বর ধাপ হচ্ছে আমাদের সমন্বিত রেওয়ামিল তৈরিকরণ। কার্যপত্র তৈরির তৃতীয় ধাপ হলো সমন্বিত রেওয়ামিল তৈরিকরণ। অসমন্বিত রেওয়ামিলের দফাগুলোর সাথে সমন্বয় কলামের দফাগুলোর সমন্বয় করে দফাগুলোর উদ্বৃত্ত সমন্বিত রেওয়ামিলে বসাতে হবে। এখানে বলছে এই রেওয়ামিল এবং সমন্বয় এই দুইটা অ্যাডজাস্ট করে এই সমন্বিত রেওয়ামিল তৈরি করা হবে। অর্থাৎ যে সমন্বয়ের রেওয়ামিলের সঙ্গে যে অসমন্বিত দফা বা অহিসাবভুক্ত দফাগুলো সমন্বয় দেওয়া থাকবে সেগুলো হিসাবভুক্ত করে নতুন করে একটি সমন্বিত রেওয়ামিল তৈরি করতে হবে। এখানে আছে রেওয়ামিলের যদি ডেবিট থাকে আর সমন্বয় জাবেদা যদি ডেবিট থাকে সমান সমান যোগ হবে। রেওয়ামিলের যদি ডেবিট থাকে সমন্বয়ের যদি ক্রেডিট থাকে তাহলে বিয়োগ হবে।
রেওয়া মিলের যদি ক্রেডিট থাকে, সমন্বয়ের যদি ক্রেডিট থাকে তাহলে যোগ হবে। রেওয়া মিলের যদি ক্রেডিট থাকে, সমন্বয় যদি ডেবিট থাকে তাহলে বিয়োগ হবে। তাহলে আমরা বুঝলাম এখানে রেওয়া মিলের ডেবিট সমন্বয় ডেবিট সমান সমান ডেবিট বা যোগ। রেওয়া মিলের ডেবিট সমন্বয়ের ক্রেডিট ইজিক্যাল টু বিয়োগ, অর্থাৎ ক্রেডিট করে বসবে। রেওয়া মিলের ক্রেডিট সমন্বয়ের ক্রেডিট সমান সমান এখানে যোগ হবে। রেওয়া মিলের ক্রেডিট সমন্বয়ের ডেবিট সমান সমান এখানে বিয়োগ হবে। অর্থাৎ একই যদি ডেবিট এবং ডেবিট হয় তাহলে যোগ হবে, বিপরীতভাবে ক্রেডিট এবং ক্রেডিট অর্থাৎ সমন্বয়ের ক্রেডিট রেওয়া মিলের ক্রেডিট যদি হয় তাহলে সেটা যোগ হবে, আর রেওয়া মিলের ডেবিট এবং সমন্বয়ের ডেবিট যদি হয় তাহলে সেটাও যোগ হবে। বিপরীতভাবে যদি আমরা বলি যে সমন্বয় রেওয়া মিলের ডেবিট এবং সমন্বয়ের ক্রেডিট যদি হয় তাহলে এখানে বিয়োগ হবে। আবার যদি রেওয়া মিলের ক্রেডিট হয় এবং সমন্বয়ের ডেবিট হয় তাহলেও সেটা বিয়োগ হবে। তাহলে এরপরে আমরা পরবর্তী আলোচনার বিষয় হচ্ছে, আমাদের পরবর্তী ধাপ হচ্ছে বিষাদ আয় বিবরণী। এই বিষাদ আয় বিবরণী কী হবে? এখানে এই সমন্বিত রেওয়া মিল থেকে সমন্বিত রেওয়া মিলে যে মুনাফা জাতীয় আয়গুলো থাকবে সেগুলো এই বিষাদ আয় বিবরণীর ক্রেডিট সাইডে বসবে, আর এই সমন্বিত রেওয়া মিলের ডেবিট সাইডে যে মুনাফা জাতীয় খরচ বা ব্যয়গুলো থাকবে সেগুলো এই বিষাদ আয় বিবরণীর ডেবিট সাইডে বসবে। যদি বিষাদ আয় বিবরণীর ক্রেডিট সাইডের যোগফল ডেবিট সাইডের যোগফলের থেকে বড় হয় তাহলে আমাদের বুঝবো যে আমাদের ব্যবসায় নেট লাভ হয়েছে, এবং সেই নেট লাভ বাড়বে এই আর্থিক অবস্থা বিবরণীর ক্রেডিট সাইডে মূলধন ও দায়ের সাইডে। আর যদি এই বিষাদ আয় বিবরণীতে যদি ডেবিটের খরচের পরিমাণ বেশি হয় এবং আয়ের পরিমাণ কম হয় তাহলে আমাদের নেট ক্ষতি হবে। এই নেট ক্ষতি যদি হয় তাহলে আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট সাইডে আমাদেরকে বসাতে হবে। অর্থাৎ সমন্বিত রেওয়া মিলের মুনাফা জাতীয় ব্যয় হিসাবগুলো বিষাদ আয় বিবরণীর ডেবিট কলামে এবং মুনাফা জাতীয় আয়গুলো ক্রেডিট দিকের কলামে বসাতে হবে। তারপর দুই পাশের যোগফল তুলনা করে নেট লাভ বা নেট ক্ষতি নির্ণয় করতে হবে। এটা আমরা আগেই বলেছি যে ক্রেডিট যদি বড় হয় তাহলে নেট লাভ হবে, আর ডেবিট যদি বড় হয় তাহলে নেট ক্ষতি হবে। এবার আমরা আসবো আর্থিক অবস্থার বিবরণীতে। এই আর্থিক অবস্থার বিবরণীতে এই ডেবিট দিকে বাড়বে যাবতীয় সম্পদ, এখানে বাড়বে দায় বা মূলধন। যদি এখানে নেট লাভ সমন্বয় করার পরে যদি নেট লাভ যদি হয় তাহলে আমি বলছিলাম আগে ক্রেডিট দিকে, আর যদি নেট ক্ষতি হয় তাহলে ডেবিট দিকে। এইবার এই নেট লাভ এবং নেট ক্ষতি বসানোর পরে আমরা এই সম্পদ এবং দায় যোগ করে যদি আমাদের আর্থিক অবস্থার বিবরণী মিলে যায় তাহলে বুঝবো যে আমাদের কার্যপত্র সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখলাম? আমরা প্রথমত কার্যপত্রের সংজ্ঞা আলোচনা করলাম। কার্যপত্রের সংজ্ঞা হচ্ছে কি, যে কার্যপত্র হচ্ছে একটি কাগজ বা একটি কম্পিউটার স্প্রেডশিট যেখানে একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা বিবরণীর সকল তথ্য একসঙ্গে উপস্থাপন করা হয় বা একসঙ্গে দেখানো হয়, সেটি হচ্ছে কার্যপত্র। কার্যপত্রের বৈশিষ্ট্য আমরা আলোচনা করছি। কার্যপত্রের বৈশিষ্ট্যর প্রথম বৈশিষ্ট্য ছিল কার্যপত্র একটি ঐচ্ছিক বিষয়, অর্থাৎ কার্যপত্র কোনো প্রতিষ্ঠান ইচ্ছা করলে তৈরি করতেও পারে, আবার কোনো প্রতিষ্ঠান তৈরি নাও করতে পারে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যাই হোক, তারপরে আমরা দেখছি কার্যপত্রের বৈশিষ্ট্যের ভিতরে ছিল কার্যপত্র সাধারণত 10 কলাম বিশিষ্ট হয়। তার কখনো কখনো আমরা দেখছি কার্যপত্র 6 কলাম বিশিষ্ট, কখনো দেখছি 8 কলাম বিশিষ্ট, আবার কখনো দেখছি 12 কলাম বিশিষ্ট। অর্থাৎ 12 কলাম বিশিষ্ট যখন হবে এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের কোম্পানির যে চূড়ান্ত হিসাবগুলো আমরা করব, এই কোম্পানির চূড়ান্ত হিসাবের যদি কার্যপত্র তৈরি করতে বলা হয় তখন আমাদের এটা হয়ে যাবে 12 কলাম বিশিষ্ট। এরপরে আমরা দেখছি কার্যপত্রের বৈশিষ্ট্যের ভিতরে ছিল
সমাপনী দাখিলা, বিপরীত দাখিলা, সমন্বয় দাখিলা। অর্থাৎ যে সমন্বয় দাখিলা আছে একটি প্রতিষ্ঠানের রেওয়ামিল বা আর্থিক অবস্থার বিবরণী হিসাবভুক্ত করার সময় যে ধাপগুলো অসম্মানিত থাকে বা হিসাবভুক্ত করা হয় না, সেইগুলো সমন্বয় জাবেদা আকারে থাকে, সেইগুলো আমাদের জাবেদা আকারে দাখিলা উপস্থাপন করা হয়। আর এই সমন্বয় দাখিলা যেটা উপস্থাপন করা হয়, এইটাই আবার পরবর্তী বছরের শুরুতে বিপরীত দাখিলা হিসাবে উপস্থাপন করা হয়। আর সমাপনী দাখিলা আমরা বলছি, সমাপনী দাখিলা হচ্ছে কি? সমাপনী দাখিলা হচ্ছে একটি প্রতিষ্ঠানের নামিক হিসাবের যে অগ্রিম এবং বকেয়া জাতীয় যে লেনদেনগুলো থাকে সেইগুলো হিসাবভুক্ত করা হয়। হিসাবভুক্ত করাকে বলা আছে সমাপনী দাখিলা। এরপরে আমরা কার্যপত্র তৈরির নিয়মাবলীতে দেখছি রেওয়ামিল। প্রথম ধাপে ছিল হচ্ছে রেওয়ামিল। রেওয়ামিল হচ্ছে একটি প্রতিষ্ঠানের হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়ামিল তৈরি করা হয়। এই রেওয়ামিলে ডেবিট সাইডে বসবে সকল প্রকার খরচ এবং সম্পদ, ক্রেডিট সাইডে বসবে সকল প্রকার দায় এবং আয়। এবারে ছিল সমন্বয়। যে সমন্বয় জাবেদাগুলো ছিল, এই সমন্বয়গুলোর আমরা জাবেদা করছিলাম। জাবেদা করার পরে সমন্বয় জাবেদায় যেগুলো ডেবিট ছিল সেই সমন্বয় ঘরে ডেবিটে পাঠানো হয়েছিল, আর সমন্বয়ে যেগুলো ক্রেডিট ছিল সেগুলো এখানে ক্রেডিটে পাঠানো হয়েছিল। এরপরে আমরা কি দেখছিলাম? এরপরে আমরা এই রেওয়ামিলের ডেবিট এবং সমন্বয়ের ডেবিট সমান সমান আমরা এখানে লিখছিলাম যোগ হবে, আর এখানে লিখছিলাম সমন্বয়ের ডেবিট, রেওয়ামিলের ডেবিট এবং সমন্বয়ের ক্রেডিট সমান সমান আমরা লিখছিলাম বিয়োগ। তারপরে রেওয়ামিলের ক্রেডিট এবং সমন্বয়ের ক্রেডিট সমান সমান যোগ লিখছিলাম। আর এরপরে আছে রেওয়ামিলের ক্রেডিট সমন্বয়ের ডেবিট সমান বিয়োগ লিখছিলাম। এই বিয়োগ করার পরে একটি সমন্বিত রেওয়ামিল প্রস্তুত করা হবে এবং এই সমন্বিত রেওয়ামিলটা যোগ করলে আমাদের দুই সাইডের যোগফল সমান হবে। এই সমন্বিত রেওয়ামিল তৈরি করার পরে এরপরে আমরা আসছিলাম বিশদ আয় বিবরণীতে। এই বিশদ আয় বিবরণীতে আমরা কি দেখছিলাম? বিশদ আয় বিবরণীতে এই ডেবিট সাইডে বসছিল যাবতীয় মুনাফা জাতীয় ব্যয়গুলো, আর ক্রেডিট সাইডে বসছিল যাবতীয় মুনাফা জাতীয় আয়গুলো। যদি আয়ের পরিমাণ বেশি হয়, আয়গুলো যোগ করে যদি আয়ের পরিমাণ বেশি হয় তাহলে নেট লাভ হবে, আর যদি আয়ের থেকে খরচের পরিমাণ বেশি হয় তাহলে সেক্ষেত্রে হবে নেট ক্ষতি। এখানে যদি নেট লাভ হয় তাহলে সেটা আমাদের এই আর্থিক অবস্থার বিবরণী ক্রেডিট পাশে যাবে, অর্থাৎ ক্রেডিট পাশে আছে মূলধন ও দায়ের সঙ্গে যোগ হবে। আর যদি নেট ক্ষতি হয় তাহলে সম্পদের ভিতরে যাবে। এরপরে আমরা আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ এবং দায়ের যোগফল নির্ণয় করব। যোগফল নির্ণয় করে যদি সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব অর্থাৎ আর্থিক অবস্থার বিবরণীর ডেবিট এবং ক্রেডিট যদি মিলে যায় তাহলে আমরা বুঝবো যে আমাদের কার্যপত্র সঠিক হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও অধ্যায়টা একটু কঠিন, তোমরা আর্থিক অবস্থার বিবরণী যেভাবে করছো, বিশদ আয় বিবরণী যেভাবে করছো, ওখান থেকে দেখলে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এর গাণিতিক সমস্যা সমাধান করলে তোমরা আরও স্পষ্ট হবে। আমি আগামী ক্লাসে তোমাদের গাণিতিক সমস্যা সমাধান করে কার্যপত্রটা আরও ক্লিয়ার করার চেষ্টা করব। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ।